জমি চাষ করে আমরা সরাসরি লাগাই দিয়ে সেচ দিয়েছি। আমরা কোনো সার টার কোনো কিছু প্রয়োগ করিনি। আপনার এক এক গাছে মনে করেন 50 কেজি 60 কেজি, এই যে সামনে এই পাশে একটা গাছ আছে এখানে 70 কেজি, এই পাশে একটা আছে, এসব গাছে 70 কেজি করে কমলা আছে। এই কমলা বিক্রি করার কোনো বাজার আছে কিনা? আপনি যে কমলাটা দেখতে পাচ্ছেন এটা সারা বাংলাদেশে ব্যাপকভাবে মনে করেন যে চাহিদা আছে। এখানে দূর দূরান্ত ঢাকা বলেন, বরগুনা বলেন, নওগাঁ, রাজশাহী, খুলনা বিভিন্ন এলাকার পার্টি আমার কাছে এসছে, কিন্তু আমি মাল দেয়নি কাউকে, কারণ আমরা প্রথম থেকে এখানে স্থানীয়ভাবে বিক্রি করি। আমার তো এখনো পর্যন্ত কোনোদিন আমি তো রস কোনো পাইনি। এমনি সানবান হয়, উপরে যে মালটা থাকে সেটা সূর্যের তাপে হচ্ছে সানবান হয়। দর্শক শ্রোতা বন্ধুরা, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আমাদের আজকের এই ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি। দর্শক, আমাদের কৃষিভিত্তিক ধারাবাহিক আয়োজনে আজ আমরা এসেছি যশোর জেলার চৌগাছা উপজেলার হাকিমপুর গ্রামে। এই গ্রামের কৃষি উদ্যোক্তা মিলন ভাই তার একটি চায়না কমলার বাগানে। আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে, পেছনে, ডানে, বামে শুধু কমলায় ভরপুর। আমরা দেখাই আপনাদেরকে, দেখুন যে প্রতিটি গাছের ডালে কি পরিমাণ কমলা ধরেছে। দেখুন থোকায় থোকায় কমলা, আর এই কমলাগুলো চমৎকার রং হয়েছে, হলুদ রং। এখন কথা বলবো এই কৃষি উদ্যোক্তা যিনি এই চায়না কমলার আবাদ করেছেন সেই মিলন ভাইয়ের সাথে। মিলন ভাই খেতে আছেন এবং তিনি গাছ পরিচর্যার কাজ করছেন। পুরো ভিডিওটি দেখতে প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন দর্শক। দর্শক, এখন আমরা কথা বলবো কৃষি উদ্যোক্তা মিলন ভাইয়ের সাথে। মিলন ভাই খেতে আছেন, ভাই একটু আসেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাই আপনি যেহেতু চেনে, তারপর আমার দর্শকের উদ্দেশ্যে আপনি আপনার পরিচয় দেবেন। আমার নাম মোহাম্মদ আমির হামজা মিলন। আমার বাসা যশোর ডিস্ট্রিক্ট, চৌগাছা থানা, হাকিমপুর ইউনিয়ন, হাকিমপুর গ্রাম। ধন্যবাদ মিলন ভাই পরিচয় দেওয়ার জন্য। সর্বপ্রথম একটা বিষয় জানতে ইচ্ছা করছে যে আসলে আমাদের দেশে যখন চায়না কমলার আবাদ অনেকেই শুরু করেছিলেন, সেই সময় কিন্তু এই কমলা গাছ লাগিয়েছেন। সেই সময় আমরা দেখেছি যে এই কমলা যখন কাঁচা থাকে তখন রস থাকে, পেকে গেলে রস শুকিয়ে যায়, আর পাশাপাশি টক হয়। কিন্তু আমরা আপনার বাগানে এসেছি এবং দেখতে পাচ্ছি যে আপনার বাগানের প্রতিটি কমলায় কিন্তু হলুদ রং ধারণ করেছে এবং আমরা কমলা খেয়েছি, মিষ্টতা আছে। তা এই যে আপনি চাষটা করেছেন, এই চাষ পদ্ধতি সম্পর্কে আমাদের একটু জানাবেন। আসলে আমি যখন শুরু করেছিলাম তখন আপনার যে কমলাটা আদেও আমাদের এখানে মানে পরিপূরক ভাবে আমি করতে পারবো কিনা এটা নিয়েও আমার সংশয় ছিল। তো আমি এর ভিতরে আপনার কমলা লাগানোর পরে মাঝখান দিয়ে পেয়ারা লাগাইছিলাম। তো প্রথম বছরে আমার এই কমলা গাছে ফুল আসে, এবং ফুল আসার পরে আমি যে ফল পাইছি, তখন ফল পাওয়ার পরে আমি পালাম যে একদম ফুলফিল একটা কালার এবং রসালো এবং মিষ্টতা আছে। তো আমি তখন বুঝতে পারলাম যে আমি কমলায় মনে হয় সাকসেস হতে পারবো। তো তার পরের বছরই আমার গাছে ভরপুর ফল আসে। ফল আসলে আমার গাছে যখন ফল মোটা হয়ে যায় তখন ওই পেয়ারা গাছের উপরে এসে ডাল পড়ে, তো তখন আমি পেয়ারা গাছ আস্তে আস্তে কেটে দিই। দেওয়ার পরে প্রথম বছরে আমি 100 মণ ফল পাইছিলাম। আপনার এখানে কতটুকু এলাকা জুড়ে আপনি চাষ করেছেন? এই জমিটা আমার হচ্ছে 1.5 বিঘা জমি। 1.5 বিঘা জমি। 1.5 বিঘা জমিতে আপনার কি পরিমাণ কমলা গাছ আছে? এখানে আপনার কমলা গাছ লাগানো আছে 270 পিস। 270 পিস। এর ব্যয়টা কেমন হয়েছে? অর্থাৎ আপনি কি পিস হিসেবে কিনেছেন না হচ্ছে? না, আমি চারাটা প্রথমে 30টা চারা বাইরে থেকে সংগ্রহ করি, ইন্ডিয়া থেকে। তারপরে চারা আমি বাড়িতে লাগাই, লাগিয়ে ওখান থেকে আমি সায়ান দিয়ে আপনার হচ্ছে বাতাবি যে রুট স্টক আছে ওইটার সাথে গ্রাফটিং করি। করে আমি এই চারা তৈরি করে এখানে লাগাই। চাষ পদ্ধতি যদি একটু বলেন, যে আপনি যখন লাগিয়েছেন জমির প্রথম থেকে, অর্থাৎ যখন আপনি চাষ দিয়েছেন সেই সময় থেকে একটু বলবেন। আমরা আসলে চাষ পদ্ধতি বলতে দেখা যাচ্ছে জমি চাষ করে আমরা সরাসরি লাগাই দিয়ে সেচ দিয়েছি। আমরা কোনো সার টার কোনো কিছু প্রয়োগ করিনি। কোনো সার নেই? না, কোনো সার প্রয়োগ করিনি। আমরা লাগানোর 20 দিন পরের থেকে আমরা সার প্রয়োগ করছি। কি ধরনের সার দিতে হয়? টিএসপি, পটাশ, ইউরিয়া এবং গোবর সার। আচ্ছা, গোবর সার আমরা প্রতি বছরে একবার করে বেশি পরিমাণের করে দিয়ে থাকি।
আপনার 1.5 বিঘায় কেমন খরচ আসছে? তো এই বছরের খরচের হিসাব আমার জমির লিজের টাকা দিয়ে 1 লক্ষ টাকা খরচ হয়েছে। তো যখন স্টার্টিং পয়েন্ট শুরু করছিলেন আর কি, স্টার্টিং এ তো পেয়ারা লাগানো ছিল, সেই সময় ব্যয়টা একটু বেশি হয়েছিল। আচ্ছা, তো প্রথম বছরে আমার এখানে প্রায় 1.5 লক্ষ টাকা মতো খরচ হয়ে গেছিল, মানে শেষ সার কীটনাশক সমস্ত পরিচর্যা সবকিছু, দিয়ে। যেহেতু এখানে পেয়ারা ছিল। আচ্ছা, কিন্তু আমি যাই খরচ হোক সেটা আমি পেয়ারা থেকে তার থেকে দ্বিগুণ পাইছি সাথী ফসলের ভেতরে সাথী ফসল হিসেবে। সেক্ষেত্রে আমার কমলা গাছ মানে বড় করতে গেলে আমার তেমন কোনো খরচ হয়নি। এই কমলা বিক্রি করার কোনো বাজার আছে কিনা? আপনি যে কমলাটা দেখতে পাচ্ছেন এটা সারা বাংলাদেশে ব্যাপকভাবে মনে করেন যে এর চাহিদা আছে। আচ্ছা, আমার এখানে দূর দূরান্ত ঢাকা বলেন, বরগুনা বলেন, নওগাঁ, রাজশাহী, খুলনা বিভিন্ন এলাকার পার্টি আমার কাছে এসছে, কিন্তু আমি মাল দেয়নি কাউকে, কারণ আমরা প্রথম থেকে এখানে স্থানীয়ভাবে বিক্রি করি, এখনো সেইভাবেই চলতেছে। আনুমানিক ধারণা যে আপনার একটা গাছে কয় কেজি কমলা থাকতে পারে? আপনার এক এক গাছে মনে করেন 50 কেজি 60 কেজি, এই যে সামনে এই পাশে একটা গাছ আছে এখানে 70 কেজি, এই পাশে একটা আছে, এইসব গাছে 70 কেজি করে কমলা আছে। আচ্ছা, এই কি কমলা কি বিক্রি করেছেন? হ্যাঁ, কমলা আমরা তো অনেক কমলাই বিক্রি করেছি, প্রায় 8 লক্ষ টাকার কমলা বিক্রি হয়ে গেছে। 1.5 বিঘা জমি থেকে জি জি, আমাদের পুরো এখনো তো মনে হয় এখানে 4 লক্ষ টাকার কমলাই আছে। কমলাগুলো বিক্রি করলেন কি স্থানীয় বাজারে বিক্রি করছেন না বাইরে? এখানে স্থানীয় বাজার, আর কিছু মাল আমরা নওগাঁয় পাঠাইছিলাম। দাম এখানে বাজার মানে ওরাই নিয়ে এসে এখান থেকে কিনে নিয়ে গেছে। দাম কেমন পালেন? দাম পাইছে আপনার 6,500 টাকা মন। 6,500 টাকা মন জি জি। মন বিক্রি করেছে। 1 বিঘা জমিতে কেউ যদি আপনার কমলার চাষ করতে চায়, চায়না কমলার চাষ, জি। সেক্ষেত্রে তার লাগানো থেকে শুরু করে শেষ সার কীটনাশক পরিচর্যা বাবদ টোটাল কত টাকা আসতে পারে? আপনার ধরে নিতে হবে এক এক বিঘা জমিতে আপনার হচ্ছে 50-60 এভারেজ খরচ হবে। আচ্ছা, 1 বিঘায় আমাদের কি পরিমাণ চারা লাগবে? আপনার এখানে চারা লাগবে 180 পিস করে পার বিঘায়। আচ্ছা, 9 ফিট বাই 9 ফিট দূরত্ব রেখে আপনার হচ্ছে চারা রোপণ করতে হবে। 9 ফিট বাই 9 ফিট। 9 ফিট বাই 9। আচ্ছা, এখন এই যে আমরা কমলা দেখছি হলুদ রংটা আসছে, এটা ন্যাচারালি আসছে না আপনি কোনো কেমিক্যালের মাধ্যমে বা কোনো সার আসলে কীটনাশকের এটা প্রোডাক্ট হচ্ছে দিয়েছেন? ম্যান্ডারিন জাতের কমলা, জি, বুঝছেন? জি। ম্যান্ডারিন কমলার কালারটা এরকমই আসে ন্যাচারালি। আমরা এর জন্য কোনো মানে কালারের জন্য কোনো ট্রিটমেন্ট নেই। কালার গাছের ফলের বয়স হয়ে গেলে এমনিতে এই কালার আসবে, এটা হচ্ছে এর ন্যাচারাল কালার। যে গাছ লাগিয়েছেন, শেষ সার কীটনাশক পরিচর্যা করেছেন, সেখান থেকে সেই টাকা কি উঠেছে আপনার? উঠে গেছে? আমি প্রথম বছরে যখন 5 লাখ টাকার ফল বেচছি, হুম। তো সেটাই ছিল আমার একদম পুরোটাই লাভ, কারণ আমি যে খরচ করেছি আমার পেয়ারার থেকেই উঠে গেছে। ভাই, কিছু মনে করবেন না, মানে আমাদের দেশে কিন্তু যখন এই কমলার প্রথম শুরু করে আর কি, তখন কিন্তু এই চায়না কমলা অনেকে লাগিয়ে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছিল অনেক কৃষক, এবং তারা অনেকে রাগ করে গাছ কিন্তু কেটে দিয়েছেন। আমরা কিন্তু সেই ভিডিও করেছি এবং আমরা দেখেছি যে আপনার যে কমলা এখানে আপনার যে লাগিয়েছেন, জি। এই জাতের কমলাই কিন্তু সে লাগিয়েছে, লাগিয়ে কিন্তু মিষ্টি করতে পারেনি। না, এবং এটা এটা পেকে যাওয়ার পরে আপনার কিন্তু এই রস শুকিয়ে গেছে, ওটা যার হচ্ছে কারণে আপনার সে কিন্তু গাছ না করে কেটে ফেলে দিয়েছে। তা আসলে এই আমাদের বাংলাদেশের মাটিতে এই বিদেশি যে চায়না কমলা, এই কমলা আপনি লাগিয়েছেন, আপনি হয়তো সফল হয়েছেন, অনেক হয়তো সফল হতে পারেনি, বা এর কোনো চাষ পদ্ধতির ভিতরে অনেক ভেদাভেদ থাকতে পারে, বা এর যে পরিচর্যার বিষয় আছে কোনো জায়গায় অনেক গ্যাপ থাকতে পারে। তা আপনার কি মনে হয় আসলে কি এই চায়না কমলা বাণিজ্যিক ভাবে চাষ করলে কি কৃষক লাভবান হতে পারে? এখন বিষয়টা হচ্ছে যে এর আগে যে যারা চাষ করেছে এর আগে, তো আমি অনেক বাগান ভিজিট করেছি এর আগে, তো সেটা দেখবেন যে এর থেকে সাইজে ছোট, ঠিক আছে, এই যে এই সাইজ গুলো আর কি, ওটাকে রামরঙ্গন বলে, ঠিক আছে। আর আমার এটা হচ্ছে ম্যান্ডারিন কমলা। এটা আপনার আমার তো এখনো পর্যন্ত কোনোদিন আমি তো রস কোনো পাইনি, এমনি সানবান হয়, উপরে যে মালটা থাকে সেটা সূর্যের তাপে হচ্ছে সানবান হয়। এই জন্য আপনার কমলা লাগাতে হবে 9 ফিট বাই 9 ফিট একটা দূরত্ব বজায় রেখে, যাতে আপনার ছানবানটা না হয়। আচ্ছা, আচ্ছা। ঠিক আছে, এইটা আমাদের মানে চাষ করতে গেলে এই সব জিনিসগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে, যাতে ছানবান হওয়ার সুযোগটা না থাকে। সেক্ষেত্রে আমাদের সবাইকে চাষিকে আমি বলে দিচ্ছি যে 9 ফিট বাই 9 ফিট একটা দূরত্বে রাখলে আপনার গাছের কোনো খোপাও লাগবে না, প্লাস ছানবান হওয়ারও ভয় থাকবে না। হয়তো হতে পারে দুই একটা মাল যখন উপরে থাকবে সেটা হয়তো হতে পারে, কিন্তু আপনার কোনো মাল নিচের দিকেরই ছানবান হওয়ার সম্ভাবনা নেই। এই কমলা রোগ ব্যাধি কি আছে? রোগ ব্যাধি আসলে কমলা গাছে মূলত কয়েকটা আপনার পোকামাকড় লাগে, সেগুলো হচ্ছে লাল মাকড়, জাব, আর আপনার একটা থাকে যে ফাঙ্গাস, নিচের থেকে ফাঙ্গাসের আক্রমণ হওয়ার সম্ভাবনা থাকে। তো ফাঙ্গাসের জন্য আপনাদের এই যে আপনার চ্যাম্পিয়ন যে কপার হাইড্রোক্সাইড, যেটা
আপনার ওই ধরনের একটা ওষুধ ব্যবহার করতে পারেন নিচেই। আর উপরের জন্য আপনার হচ্ছে অটোমিডা আছে জাবের জন্য, তারপরে আপনার ভার্টিমেক আছে লাল মাকড়ের জন্য, আর একটা ছত্রাক নরমালি একটা ব্যবহার করলে না। ভাই বাগান তো আসলে মন ভরে গেছে, দেখতে পাচ্ছি যে আসলে হলুদে ভরপুর কমলা। আর এই ধরনের কমলা দেখলে তো আসলে একটু লোভ হওয়ারই কথা। তো বাগান আসলে আবার কমলা খাবো না তা তো হতে পারে না। কমলা কি ছেড়বো একটা? হ্যাঁ হ্যাঁ ছেড়েন, আচ্ছা ছেড়েন, আমরা একটু ছেড়েন। দর্শক, আমরা মিলন ভাইয়ের যে কমলা বাগান সেখান থেকে দেখতে পাচ্ছেন একটা কমলা ছিঁড়েছি, এবং দেখতে পাচ্ছেন যে কমলা কালারটা কিন্তু একদম পুরোটাই হলুদ, আর কড়া হলুদ হয়ে গেছে আর কি। এর যে মিষ্টতা এবং যে রস কেমন সেটা আপনাদের সামনেই খেয়ে দেখবো। একটু দেখি যে আসলে রসটা কেমন। চায়না কমলা সাধারণত রস শুকিয়ে যায় যখন কমলা পাকে, আর যখন কাঁচা থাকে তখন রস থাকে কিন্তু টক লাগে, আর যখন পেকে যায় তখন হচ্ছে যে মিষ্টি হয় কিন্তু রস থাকে না। তো আমরা দেখি যে মিলন ভাইয়ের যে গাছ, সেই গাছ থেকে কমলা ছিঁড়লাম, একটু রসটা দেখি দর্শক। ভাই একটু ধরেন। আমরা কিন্তু অনেক রস পেয়েছি। এখন বিষয় হচ্ছে যে এই যে যে রস পেলাম, রসটা আসলে কি মানে স্বাদটা কেমন, টক না মিষ্টি না পানসে, সেটাও একটু আমরা টেস্ট করে দেখবো। অবশ্য খাদ্য নষ্ট করলাম। আচ্ছা এখন আমরা একটু খেয়ে দেখি। বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক সত্য কথা বলতে কি যে আসলে আমাদের দেশের মাটিতে এই ধরনের ফল হচ্ছে, এটা একটা বড় কথা। এই যে কমলা আমরা খেলাম, দেখতে পারলেন যে আসলে অনেক রস ছিল, এবং আমি যে কমলাটা খেয়েছি সেটা মিষ্টি আছে, এবং মিষ্টি এবং হালকা টকের সমন্বয়ে এই কমলাটা। তা আমার মনে হয় এটা খেতে কিন্তু অনেক মজাদার। তা হালকা টক এবং মিষ্টি, ভালো লাগলো খেতে, খুব একটা টক না, চলবে। ধন্যবাদ মিলন ভাই। দর্শক এতক্ষণ আমরা কথা বলছিলাম কৃষি উদ্যোক্তা মিলন ভাইয়ের সাথে। তার কাছে যে এই চায়না কমলা চাষের যাবতীয় তথ্য। দর্শক আমার প্রতিটি ভিডিওতে মেসেজ থাকে যে আপনারা কোনো চাষ করার পূর্বে সেই বাগান পরিদর্শন করবেন, জাত চিনবেন এবং মাটির উর্বর শক্তি বুঝে সেই চাষে প্রবেশ করবেন। জাত না চিনে, মাটির উর্বর শক্তি না বুঝে কখনোই কৃষিতে প্রবেশ করা উচিত নয়। আপনারা যদি জাত না চিনে এবং মাটির উর্বর শক্তি না বুঝে কোনো চাষ করেন, সেক্ষেত্রে অনেক সময় কৃষক ভাইদের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। তো দর্শক আর কথা বলবো না, যারা যেখান থেকে আমাদের আজকের এই ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।